মার্কিন ঘাঁটি কনসুলেটে হামলা অব্যাহত। তেহরান বৈরুতে ইসরায়েলি আগ্রাসন। প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুত্র। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় টালমাটাল বিশ্ব অর্থনীতি, বাড়ছে তেল ও গ্যাসের দাম। এশিয়ার পুঁজিবাজারে বড় পতন, মুদ্রাবাজারে ডলার চোখ রাঙালেও নিম্নমুখী ইউরো। এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, 8 জন নিহত, আহত 35। কিয়েভের পাল্টা আঘাতে মস্কোর তেল পরিশোধনাগারে কার্যক্রম স্থগিত। বাহরাইন, কুয়েত, কাতারের পর তুরস্কেও হামলা চালিয়েছে তেহরান। তবে তুরস্কের নেটোর ঘাঁটিতে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে দাবি করেছে পশ্চিমা সামরিক জোট। এদিকে মার্কিন সাবমেরিনের নিখুঁত হামলায় ডুবে গেছে ইরানি জাহাজ। অন্তত 87 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন অবস্থায় যুদ্ধ জয়ের দাবি করে 1 সপ্তাহের মধ্যে ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। 5 দিনের ব্যবধানে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। আকাশে যুদ্ধবিমান, মুহুর্মুহু মিসাইল আর ড্রোন ধেয়ে যাচ্ছে শত্রুর ঘাঁটিতে। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ইরানের বহু এলাকা, নিহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। সর্বোচ্চ নেতা, সেনা কর্মকর্তারা এত হতাহত নিয়ে আহত সিংহের মতো ফুঁসছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিয়ে ঝাঁপিয়ে পড়ছে নিজেদের সব বিরুদ্ধ শক্তির উপর। ইসরায়েল, কাতার, বাহরাইন আর কুয়েতে একযোগে চালিয়ে যাচ্ছে হামলা। এতে প্রতিনিয়ত সামনে আসছে হতাহতের খবর। নতুন করে তুরস্কে হামলা চালিয়েছে ইরান। মার্কিন ঘাঁটি না থাকলেও তুরস্কে ন্যাটোর ঘাঁটিকে টার্গেট করেছে তেহরান। যদিও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশসীমায় প্রবেশের পর তা ধ্বংসের দাবি করেছে পশ্চিমা সামরিক জোট। তেহরানের হয়ে ময়দানে নেমেছে হেজবুল্লাহ। তেল আবিবের ইসরায়েলি ঘাঁটিতে মিসাইল ছুড়ছে গোষ্ঠীটি। ইরানপন্থী দেশগুলোর ওপর চড়াও হয়েছে ইসরায়েলও। ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিয়ে আঘাত হেনেছে লেবানন, জর্ডানে। মার্কিন সাবমেরিন থেকে হামলা করা হয়েছে ইরানি যুদ্ধ জাহাজে। এতে অন্তত 87 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছে অনেকে। যুদ্ধ জয়ের দাবি করে 1 সপ্তাহের মধ্যে ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগস। The Iranian Air Force is no more, built for 1996, destroyed in 2026. এদিকে সব জল্পনার অবসান ঘটিয়ে সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মুজতবা খামেনিকে নতুন নেতৃত্বের জন্য বেছে নিয়েছেন দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে কথা জানিয়েছেন একাধিক সূত্র। এমন আলোচনার মাঝে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। মধ্যপ্রাচ্যে একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনসুলেটে হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিশোধ নিতে মরিয়া ইরান। তেহরান, বৈরুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে 1000। এছাড়া ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। স্পেন অসম্মতি জানানোয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানে প্রাণহানি 1000 ছাড়ানোর মধ্যে নেতানিয়াহু বাহিনী বলছে 1 মিনিটের জন্য বন্ধ হবে না হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইজার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কাতারের আল উদেদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসদের সদর দফতর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ইসরায়েল যুদ্ধ শুরুর জন্য উস্কানি দেয়নি, বরং তিনিই নেতানিয়াহুকে এই হামলার জন্য প্ররোচিত করেছেন। মার্কিন হামলায় ইরানের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ট্রাম্পের। I think they were going to attack first. So if anything, I might have forced Israel's hand.
মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ পৌঁছে গেছে ইউরোপের দুয়ারেও। এর মধ্যেই ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। ন্যাটোভুক্ত বেশ কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পাশাপাশি বাড়ছে ভাষাগত লড়াই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু নেতার মন্তব্যে ধর্মীয় উপমা ও শব্দ ব্যবহার করছেন, জানিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এসব ধর্মীয় মন্তব্য জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের লড়াই এবার এক নতুন মোড় নিতে শুরু করেছে। এবার শুধু সামরিক নয়, ভাষাগত লড়াই হচ্ছে তীব্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কিছু শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তার বক্তব্যে এই সংঘাতকে ধর্মীয় যুদ্ধের রূপ দেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR বলছে, পেন্টাগনের ভেতরে এমন বক্তব্য ছড়ানো হচ্ছে যেখানে ইরানের সাথে যুদ্ধকে বাইবেলের শেষ সময় বা আর্মাগেডন এর অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। সামরিক পর্যবেক্ষক সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন MRFF জানিয়েছে, কিছু মার্কিন সেনা সদস্যকে বলা হয়েছে যে এই যুদ্ধ ঈশ্বরের পরিকল্পনার অংশ। একই সময়ে কিছু শীর্ষ কর্মকর্তার প্রকাশ্যে দেয়া বক্তব্যেও ধর্মীয় ইঙ্গিত স্পষ্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের নেতৃত্বকে ধর্মীয় উগ্রপন্থী বলে আখ্যা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রলয়তত্ত্বে বিশ্বাসী শাসন পারমাণবিক অস্ত্র পেতে পারে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে বাইবেলের আমালেকের সাথে তুলনা করেছেন, যা ইহুদি ধর্মগ্রন্থে চরম শত্রুর প্রতীক। কিন্তু এই ভাষার প্রয়োগ নিছক আবেগ নয়, এটা এক ধরনের কৌশল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কারণ যুদ্ধকে পবিত্র বা ঐশ্বরিক পরিকল্পনা হিসেবে উপস্থাপন করলে জনসমর্থন লাভ করা যায়। একই সাথে সংঘাতকে নৈতিকভাবে প্রতিষ্ঠা করা সহজ হয়, তবে এর ঝুঁকিও আছে। একবার সংঘাতকে ধর্মীয় রূপ দিলে সমঝোতার পথ কঠিন হয়ে পড়ে। শত্রুকে অশুভ হিসেবে চিত্রিত করলে শান্তি প্রক্রিয়া আরো জটিল হয়ে যায়। বাস্তবে এই লড়াই ক্ষমতা, নিরাপত্তা ও প্রভাবের প্রশ্নে ভূ রাজনৈতিক। তবে শব্দচয়ন যখন ধর্মগ্রন্থের ভাষায় রচিত হয়, তখন যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বিশ্বাসে, পরিচয়ে, সভ্যতার বয়ানে। আর সেটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর সংঘাত ছড়িয়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। তবে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এখনো স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে গেল 2 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি। এদিকে নেতানিয়াহুর লক্ষ্য ইরানের ইসলামী প্রজাতন্ত্র ধ্বংস করে দেয়া, অন্যদিকে তেহরানের সংজ্ঞায় বিজয় মানে টিকে থাকা। তবে শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গড়াবে তা এখনো অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় অপারেশন এপিক ফিউর মাধ্যমে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট কি এককভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা রাখেন কিনা। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের। প্রেসিডেন্ট কমান্ডার ইন চিফ হিসেবে জরুরি পদক্ষেপ নিতে পারেন। 1973 সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী প্রেসিডেন্ট 60 দিন যুদ্ধ ঘোষণা ছাড়া সেনা মোতায়েন রাখতে পারেন। তবে বাস্তবে ভিয়েতনাম থেকে ইরাক অধিকাংশ সংঘাতই আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আকাশ ও নৌ হামলায় সীমাবদ্ধ। ইরানে স্থল অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য বিশাল চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরাকের তুলনায় ইরান কয়েক গুণ বড়। 1.5 লাখেরও বেশি সেনা মোতায়েন করেও ইরাকে তখন স্থিতিশীলতা আনা যায়নি। তাই ইরানে স্থল অভিযান পরিচালনা দীর্ঘ, ব্যয়বহুল এবং জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে তা নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর, যার মধ্যে মার্কিন সামরিক মজুদ, অর্থায়ন এবং রাজনৈতিক সদিচ্ছা অন্যতম। কংগ্রেস চাইলে প্রস্তাব পাশ করে অভিযান সীমিত করতে পারে, যদিও 2 কক্ষে রিপাবলিকানদের অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা তা জটিল করে তুলছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর সিস্টেমের মজুদও সীমিত। প্রতিরক্ষা চুক্তির আওতায় তা সরবরাহ অব্যাহত না থাকলে দ্রুত কমে আসবে মজুদ। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে, এই সংঘাত সাময়িক অ্যাটাক হয়ে থাকবে নাকি রূপ নেবে দীর্ঘমেয়াদী যুদ্ধে।
যুদ্ধকালীন সংকট মোকাবিলায় খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে তেহরানের এই সিদ্ধান্ত। নিজ দেশের জনগণের স্বার্থে নেওয়া ইরানের এই পদক্ষেপের প্রভাব পড়তে পারে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, চীন ও রাশিয়া সহ আমদানিকারক দেশগুলোতে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে তেহরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, সংঘাতের তীব্রতায় জ্বলছে পারস্য উপসাগর তীরবর্তী প্রায় সব রাষ্ট্রই। প্রাণহানি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি সহ ধস নেমেছে পর্যটন শিল্পেও। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। যুদ্ধ চলাকালীন ব্যবস্থা হিসেবে সংকট মোকাবেলায় খাদ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির সরকারি বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়। আরও বলা হয়, জনগণের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই এমন পদক্ষেপ। ভৌগোলিক অবস্থান ও বৈচিত্র্যময় কৃষি পণ্যের জন্য বিশ্বের অনেক দেশেই খাদ্য ও কৃষি রপ্তানি করে থাকে ইরান। 2024-25 সালের সাম্প্রতিক তথ্য ও ইরানি শুল্ক প্রশাসনের তথ্য বলছে, তেহরান থেকে খাদ্য আমদানি করা দেশগুলোর শীর্ষে আছে ইরাক। দেশটির কৃষি ও খাদ্যপণ্যের সবচেয়ে বড় বাজার হলো বাগদাদ। ইরান থেকে প্রচুর পরিমাণে দুগ্ধজাত পণ্য, ফলমূল, সবজি ও প্রক্রিয়াজাত খাবার আমদানি করে থাকে ইরাক। আর দ্বিতীয় সর্বোচ্চ আমদানিকারক দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটি ইরান থেকে তাজা ফল, শুকনো ফল ও জাফরান আমদানি করে থাকে। এছাড়া অনেক পণ্য ইরান থেকে নিয়ে পুনরায় অন্য দেশে রপ্তানি করে আমিরাত। এরপরে আছে চীনের নাম। ইরানের প্রক্রিয়াজাত খাদ্য, বাদাম, জাফরান ও সামুদ্রিক মাছ আমদানি করে থাকে বেইজিং। ইসলামী প্রজাতন্ত্রের আরেক গুরুত্বপূর্ণ অংশীদার রাশিয়া। মূলত ইরানের গ্রিনহাউস সবজি, ফল ও জলজ পণ্য আমদানি করে মস্কো। এছাড়া ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জার্মানি, ইতালি, স্পেন, তুরস্ক সহ বিভিন্ন দেশ ইরান থেকে প্রচুর খাদ্য ও কৃষিপণ্য আমদানি করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সব ধরনের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি বন্ধের যে সিদ্ধান্ত ইরান নিয়েছে তাতে প্রভাব পড়বে আমদানিকারক দেশগুলোতে। অস্থিতিশীল হয়ে উঠবে এসব অঞ্চলের বাজার, ভোগান্তি বাড়বে ভোক্তাদের। যেসব দেশ ইরান থেকে তুলনামূলক কম খাদ্য রপ্তানি করে সেসব দেশেও পড়তে পারে এর পরোক্ষ প্রভাব। ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে তাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এপিক ফিউরি হামলার প্রথম 24 ঘন্টাতেই প্রায় $70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। ইরানে অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই ব্যয় নিয়ে জোর আলোচনা শুরু হয়। আনাদোলু এজেন্সির বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামলার প্রথম 24 ঘন্টাতেই যুক্তরাষ্ট্রের প্রায় $70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। হামলার আগে বিমান ও নৌবহর পুনর্বিন্যাস সহ সামরিক প্রস্তুতিতে অতিরিক্ত প্রায় $6 কোটি 30 লাখ ব্যয় হয়েছে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে 80,000 থেকে 1 লাখ। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এমন পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন ড্রিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন ধনকুবেররা। উপসাগরীয় দেশগুলো থেকে সৌদি আরবে পৌঁছাতে ব্যক্তিগত জেট ভাড়ায় গুনতে হচ্ছে $3.5 লাখ মার্কিন ডলার। আকাশপথে বিশৃঙ্খলা, ক্ষেপণাস্ত্র হামলা আর ফ্লাইট বাতিলে রিয়াদ এখন হয়ে উঠেছে প্রধান এক্সিট রুট। ভিসা নীতিও শিথিল করায় সৌদি আরবকে ঘিরে বেড়েছে জরুরি সরিয়ে নেয়ার তৎপরতা।
ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের পর নতুন করে জ্বলে উঠেছে সংঘাত। তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে তেল আবিব, ওয়াশিংটন, থেমে নেই ইরানও। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি আবুধাবি, দুবাই, দোহা ও বাহরাইনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এতে মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে অস্থিরতা, আকাশপথেও তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। আগে যেসব দেশকে তুলনামূলক নিরাপদ ধরা হতো সেগুলো এখন অনিশ্চয়তায়। এতে মধ্যপ্রাচ্য ছাড়ার হিড়িক পড়েছে ধনকুবেরদের। সংঘাত ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো একের পর এক ফ্লাইট বাতিল করছে। আকাশপথ প্রায় স্থবির হয়ে পড়ায় ব্যক্তিগত জেট ভাড়ার চাহিদা রেকর্ড ছাড়িয়েছে। জরুরি ভিত্তিতে উপসাগর ছাড়তে রিয়াদ থেকে ইউরোপগামী একটি প্রাইভেট জেটের ভাড়া উঠেছে সর্বোচ্চ $3.5 লাখ পর্যন্ত। উচ্চমূল্যের এই বহর ব্যবহার করছেন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা। রিয়াদ এখন নিরাপদ করিডোর। রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যপ্রাচ্যের সচল থাকা কয়েকটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি। দুবাই থেকে প্রায় 10 ঘন্টার সড়ক পথে রিয়াদ পৌঁছাতে ব্যক্তিগত নিরাপত্তা সংস্থাগুলো বহর ভর্তি SUV বুক করছে। সেখান থেকে ভাড়া করা হচ্ছে ব্যক্তিগত বিমান। ভিসা নীতিও শিথিল করায় অনেক দেশের নাগরিক আগাম অনুমতি ছাড়াই অন অ্যারাইভাল ভিসা পাচ্ছেন। ওমানের রুট ইরানি হামলার পর বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথ হিসেবে সৌদি আরবের গুরুত্ব আরও বেড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির, তবুও এই মুহূর্তে